প্রতিযোগিতা 2024 শাহীন স্কুল নওগাঁ শাখা নওগাঁ তৃতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আজকে বিষয় দেশের উন্নয়নের পথে রাজনৈতিক অস্থিরতাই একমাত্র বাধা। এর পক্ষে বলবে শাহীন স্কুল নওগাঁ শাখার ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট দল পদ্ম এবং বিপক্ষে বলবে দশম শ্রেণীর রজনীগন্ধা। পক্ষে বলার জন্য ষষ্ঠ শ্রেণীর প্রথম পক্ষকে তার বক্তব্য প্রদানের অনুমতি দেওয়া হবে। সূর্য এবং চন্দ্র যেমন কুপিয়াদের ভয় পায় না, ঠিক তেমনি সত্য কখনো মিথ্যার ভয় পায় না। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং বিজ্ঞানের পক্ষ থেকে উপস্থিত যারা আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকের বিষয়বস্তু নির্ধারণ করা হচ্ছে দেশের উন্নয়নের পথে রাজনৈতিক অস্থিরতায় একমাত্র বাধা। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল এই বিষয়ের পক্ষে অবস্থান করছি। পক্ষ দলের প্রথম পক্ষ হিসেবে আমার দায়িত্ব আজকে বিষয়টি নিরপেক্ষ সংযোজন করা। প্রথমে আমাদের মনে প্রশ্ন জানতে পারে রাজনীতি শব্দের অর্থ কি। রাজনীতি হল দলীয় বা নির্দিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ক্ষমতার সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বিষয়ক কর্মকাণ্ডের সমষ্টি। রাজনীতি একটি বহুমুখী শব্দ। রাজনীতিতে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করা হয়, যার মধ্যে আছে রাজনৈতিক অভিমত মানুষের মাঝে প্রচার করা, আইন প্রণয়ন ও বল প্রয়োগের চর্চা করা, যার মধ্যে আছে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ বা লড়াই। আজকে আমরা যেসব বিষয় নির্ধারণ করেছি সেগুলো হলো রাজনীতি আর দুর্নীতি, স্বনির্ভর অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতা, দেশের উন্নয়নের পথে রাজনৈতিক অস্থিরতা। এক্ষেত্রে আমি প্রতিটি বিষয় সংজ্ঞায় করে যাব। রাজনীতি আর দুর্নীতি। রাজনৈতিক দুর্নীতি হলো অবৈধ ব্যক্তিগত লাভের জন্য সরকারি কর্মকর্তা বা তাদের নেটওয়ার্ক যোগাযোগ দ্বারা ক্ষমতার ব্যবহার। দুর্নীতির ধরন পরিবর্তিত হয়, তবে এর মধ্যে ঘুষ, তদবির, চাঁদাবাজি, ক্রোনিজম, স্বজনপ্রীতি, সংযোগ, পৃষ্ঠপোষকতা, প্রভাব বিস্তার, দুর্নীতি এবং আত্মসাৎ অন্তর্ভুক্ত হতে পারে। দুর্নীতি মানব পাচার, মানি লন্ডারিং এবং মানব পাচারের মতো অপরাধমূলক উদ্যোগকে সহজতর করে তোলে। এদেশে দুর্নীতি বাড়ানোর সঙ্গে রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুতরাং রাজনৈতিক অঞ্চল থেকে দুর্নীতি কমাতে না পারলে এর বিরুদ্ধে জিহাদ করে বিশেষ সাফল্য আসবে এমন মনে করার কারণ নেই। নির্বাচনী টাকা খেলানো মাধ্যমে প্রকাশ্যে দেখতে পাই দুর্নীতির যোগসূত্র এখানে স্পষ্টভাবে তৈরি হয়েছে। স্বনির্ভর অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা। স্বনির্ভর অর্থনীতি মানে নিজের উপর নির্ভর হয়ে অর্থ অর্জন করা, যাতে উন্নয়নের প্রেক্ষাপটে স্বনির্ভরতা বলতে একটি দেশের নিজস্ব সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনকে বোঝায়। রাজনীতিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করলে অর্থনীতিতে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির ঋণাত্মক সম্পর্ক সর্বজনীত। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পরে সামষ্টিক অর্থনীতিতে বিভিন্ন সূচকে বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। দেশের উন্নয়নের রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অপরাধীকরণ ও অপরাধের রাজনীতিকরণ বাংলাদেশের উন্নয়নের পথে অন্যতম বাধা। একটি দেশের উন্নয়ন বোঝাতে অর্থনীতি, সমাজনীতি, অবকাঠামো সহ অন্যান্য সব ক্ষেত্রে উন্নয়নকে বোঝায়। একটি দেশের সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মসূচি হাতে যেতে পারে, কিন্তু সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এদেশ উন্নয়ন থেকে বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং প্রধান বিরোধী দলের মধ্যে পারস্পরিক অসহনীয় আচরণের কারণে দু দলের উন্নয়নের কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। দেখা যায় যে রাজনৈতিক দলগুলো জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলেও কোনো লজ্জাবোধ হয় না তাদের। ধন্যবাদ। ধন্যবাদ পক্ষাদলের বক্তাকে প্রথম পক্ষকে বক্তব্য প্রদানের অনুমতি দেওয়া হবে। হ্যালো, আমি মডারেটর। আজকের ভিডিওটি আমাকে কিছু বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের ভিডিওটির নির্ধারিত বিষয় হলো দেশের উন্নয়নের পথে রাজনৈতিক অস্থিরতার একমাত্র বাধা। আমি এই বিতর্কে বিপক্ষ দলের পক্ষ থেকে প্রথম পক্ষ হিসেবে নিজের বক্তব্য প্রদান করছি। দেশের উন্নয়ন বোঝায় বিদ্যমান অবস্থার ইতিবাচক পরিবর্তন। উন্নয়ন হলো সমৃদ্ধি বা সার্বিক উন্নয়ন। দেশের সম্পদ বা সম্ভাবনা কাজে লাগিয়ে আর্থসামাজিকভাবে সমৃদ্ধি হলো দেশের উন্নয়ন। উন্নয়নের বাধা অর্থপূর্ণ প্রত্যাহারের দেশের উন্নয়ন বা সমৃদ্ধির ব্যাঘাত ঘটা। রাজনৈতিক অস্থিরতা বলতে বোঝায় একটি দেশের রাজনৈতিক পরিবেশ অস্বাভাবিক বা অস্থির পরিস্থিতি, যেখানে সরকারের কার্যক্রম নানাভাবে সম্মনে পড়ে। মানবাধিকার সুযোগ অর্থাৎ কর, আয়, শিক্ষা, স্বাস্থ্য, জনপ্রতি উপার্জন, বেকারত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যক্তি স্বাধীনতা, মানুষের জীবনযাত্রার মান, শারীরিক সম্পদ, ভৌগোলিক অবস্থান ইত্যাদি বিকাশকে একটি দেশের উন্নয়নের সুযোগ বলা হয়। এইসব সুযোগের যথাযথ বাস্তবায়ন ছাড়া কোনো দেশেরই উন্নয়ন সম্ভব নয়। একটি দেশের সরকারের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা আছে, কিন্তু সে দেশের জনসম্পদ নয়, বেকারত্বের হার বেশি, প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ নয়, ভৌগোলিক অবস্থানের কারণে দুর্যোগ মুখর এবং জীবনযাত্রার মানও অতি নিম্ন, তাহলে যে দেশেও তা উন্নয়ন করতে পারবে না। আশা করি আমার প্রতিপক্ষ বন্ধুরা তা স্বীকার করবে। দেশের উন্নয়নের মৌলিক বিষয় ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতার কোনো মূল্যই নেই। একটি দেশের সরকার নিজেদের সকল কিছু দিয়ে দেশ উন্নয়ন করতে চাইলেও তা সম্ভব নয় যদি উন্নয়নের সুযোগগুলোর বিকাশ না থাকে। যেভাবে রাজনৈতিক স্থিতিশীলতা দেশের উন্নয়নের পথে একমাত্র ভূমিকা রাখে না, ঠিক সেভাবে রাজনৈতিক অস্থিরতা বা অস্থিরতা দেশের উন্নয়নের পথে একমাত্র বাধা হতে পারে না। উন্নয়নের সুযোগ না থাকাও দেশের উন্নয়নের পথে বাধা। এখন আসা যাক
বাংলাদেশের কথায়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আর উন্নয়নশীল দেশের জন্য উন্নয়ন সূচকের বিকাশ অপরিহার্য। বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে অনেক সময় নানা ধরনের অস্থিরতা দেখা দেয়, কিন্তু তবুও দেশের উন্নয়নশীলতা নষ্ট হয়নি, কারণ পূর্বের তুলনায় সে দেশের সরকার তুলনামূলকভাবে দেশের সমৃদ্ধিকে বজায় রেখেছে এবং সূচকগুলোর দিকে নজর দিতে পেরেছে। যদি সরকার রাজনৈতিকভাবে স্থিতিশীলতা বা বিকাশের দিকে নজর না দিত, তাহলে তারা উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত হতে পারত না। এখন আসা যাক, যদি আমরা উন্নত মানের দেশের দিকে নজর দিই, তাহলে দেখতে পাবো সেই দেশগুলো রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি উন্নয়ন সূচকের দিকে যথেষ্ট নজর দিতে পেরেছে এবং তাতে তারা নানাভাবে উন্নয়ন হতে পেরেছে। এখন তাই আর বড় অপেক্ষা থাকে না যে রাজনৈতিক অস্থিরতা একটি দেশে উন্নয়নের পথে একমাত্র বাধা নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এবার বক্তা দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হবে। রাজনীতির পক্ষে বলে কিছু বলছেন, তখন হেরে যাচ্ছে কিন্তু একদম মাননীয় মডারেটর, আমরা বিগত দলের উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও সালাম। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে মহান মঞ্চে বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদান করার জন্য। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, গত বছর 30 নভেম্বর দৈনিক বাংলা হাতে প্রকাশিত হয়ে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বলতে হচ্ছে। দেশে 80 থেকে 85% সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠানিক খাতে ব্যয় হয়ে গেছে। উদাহরণস্বরূপ বলা যায় পদ্মা সেতুর কথা। এখন আমরা বিগত দল বলতেই পারি পদ্মা সেতু কিভাবে যুক্ত হলো। হ্যাঁ, আমি মানছি বাংলাদেশের ক্ষেত্রে পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কাছে পদ্মা সেতু একটি স্বপ্ন ছিল, কিন্তু এখন বাস্তবে পরিণত হয়েছে। কিন্তু পদ্মা সেতু উদ্বোধনে 5 কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু এত টাকা কোথায় খরচ করা হয়েছে তা আমরা বোধগম্য নয়। তাই আমি আশা করছি আমি বিগত দল এত টাকা কোথায় খরচ করা তা আমাদের বুঝিয়ে দিতে হবে। সেন্টার অফ গভর্নমেন্ট স্টাডিজের একটি প্রতিবেদন থেকে উঠে এসেছে বাংলাদেশের মোট দুর্নীতির 60% হয় রাজনৈতিক অস্থিরতার কারণে এবং বাকি 40% হয় চাঁদাবাজি ও পুলিশ সহিংসতার কারণে। কিন্তু দুর্নীতি সিংহভাগ অংশ জুড়ে রয়েছে রাজনৈতিক অস্থিরতা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজ এর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের নর্মাল অর্থনীতিকে আরো কম করে দিচ্ছে চলমান রাজনৈতিক অস্থিরতা। জানাতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবিতে বিরোধী দলগুলো আন্দোলন করেছে। এতে ভূমি অর্থনীতির জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হয়েছে। মাননীয় মডারেটর, রাজনীতি মানে এখন জনগণকে সাহায্য করা নয়, রাজনীতি মানে এখন বাংলাদেশের মানুষের নিজের সম্পদ লুট করে নিজের পকেট ভরানো। উদাহরণস্বরূপ বলা যায় রাজনৈতিক আওয়ামী লীগের কথা। এই দল 15 বছরে 18 লাখ কোটি টাকার উপরে বিদেশে পাচার করেছে, যা অর্থনীতি করে রেখেছে ছবি ছিল www.gmail.com। বিজ্ঞপ্তিপক্ষ দল, যেখানে বাংলাদেশের অর্থনীতির ছবি, সেখানে একজন এমপির সম্পদ কিভাবে 5 বছরে 54 এবং 15 বছরে তার 2436 কোটি বেড়ে গেল, প্রশ্ন রইল, উত্তর আশা করছি। মাননীয় মডারেটর, দেশের আইন অনুযায়ী একজন ব্যক্তির সর্বোচ্চ 100 বিঘা জমি থাকতে পারে, কিন্তু বিভিন্ন এমএলএদের ক্ষেত্রে তা আলাদা। সেক্ষেত্রে তাদের জমির পরিমাণ দেখে 1.5 থেকে 20 গুণ বেশি। এতে স্পষ্ট বোঝা যায় রাজনীতি শুধু মানুষের সম্পদ লুট করে না, নিজের পকেট ভরাতে ব্যস্ত। এখানে একজন রাজনৈতিক ব্যক্তি কিভাবে দেশের স্বার্থের কথা চিন্তা না করে নিজের পকেট ভরাতে ব্যস্ত, তা আমাদের বোধগম্য নয়। আমার বিজ্ঞপ্তিপক্ষ দলকে রাজনীতি আরো অর্থনীতি ফেলবেন, প্রশ্ন রইল, উত্তর আশা করছি। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো কমছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের বর্তমান অর্থনীতির হিসাব $19.40 বিলিয়ন কম, যার প্রকৃত হিসাব $16 বিলিয়ন কম, যা রাজনীতি করে রেখেছে ছবি। www.jnabandhu.com। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, নির্বাচনকে কেন্দ্র করে অবরোধ অর্থনীতি বাধাগ্রস্ত করে। ব্যবসায়ী শিল্পপতিরা মনে করেন এ ধরনের পরিস্থিতি হলে একদিনে তাদের প্রায় 6,000 কোটি টাকা ক্ষতি হয়। অর্থনীতিবিদদের নানা গবেষণা ও রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে অর্থনীতির জন্য নানা দিকগুলো বিদায় পরিচালিত হচ্ছে। অথবা বিজ্ঞপ্তিপক্ষ বুঝতেই পারছেন রাজনীতি অস্থিতিশীলতা কিভাবে দেশকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। রাজনীতি থেকে দুর্নীতি দূর করলে দেশের উন্নয়ন সম্ভব, বলেছেন মহাত্মা গান্ধী। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিচার মণ্ডলী এবং সবাইকে আজ মহান বিতর্কের মঞ্চে আমাকে কিছু বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং বিষয় নির্ধারিত হয়েছে দেশের উন্নয়নে রাজনৈতিক অস্থিরতার একমাত্র বাধা। দ্বিতীয় বক্তা হিসেবে বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, রাজনৈতিক অস্থিরতা নয় বরং দক্ষ নেতৃত্বের অভাব একটি দেশের উন্নয়নের পক্ষে বাধা হলেও তা কখনোই একমাত্র বাধা হতে পারে না, কারণ একটি দেশের উন্নয়ন কখনোই একটি বিষয়কে কেন্দ্র করে হয় না। হ্যাঁ প্রতিপক্ষ, দক্ষ নেতৃত্বের অভাবে একটি দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর কারণে সৃষ্ট সমস্যাগুলো হচ্ছে সুশাসনের অভাব, সম্পদের অযথাযথ ব্যবহার, সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামো বিনাশ করতে না পারা, এছাড়াও দেশীয় নীতি নির্ধারণে বিদেশি হস্তক্ষেপ এবং সাম্রাজ্যবাদীদের শোষণ বিস্তার। প্রতিপক্ষ, প্রতিটি ক্ষেত্রে দক্ষ নেতৃত্বের অভাবে গিয়ে দেশের উন্নয়নের অবদান হয়ে দাঁড়াচ্ছে না। এখানে প্রশ্ন রইল, উত্তর আশা করছি। মাননীয় মডারেটর, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নিয়ন্ত্রণহীনতা উন্নয়ন পথে বাধা সৃষ্টি করছে বলে প্রথমভাবে প্রতিবেদনে জানা যায়। আমার প্রতিপক্ষ হয়তো প্রথম হলো রেলের 3টি মেগা প্রকল্প সম্পর্কে জানেন। প্রকল্পগুলো হলো পদ্মা সেতু রেল প্রকল্প, যমুনা সেতু রেল প্রকল্প, 2000 গুমধুম রেল প্রকল্প। এই 15 নভেম্বর 2024 সালে দৈনিক জনগণ
উপর পূর্ণ মূল্যায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 10,000 কোটি টাকা ব্যয় সংকোচন করেছে। প্রতিপক্ষ, আপনাদের কাছে প্রশ্ন, যখন দেশে রাজনৈতিক অস্থিরতা ছিল না তখন এই অতিরিক্ত 10,000 কোটি টাকা বরাদ্দ করে রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে তখন কি দেশের উন্নয়ন কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়নি? প্রশ্ন এলো, উত্তর আশা করছি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তো আমরা বলতে পারি যে রাজনৈতিক অস্থিরতাই ভালো। কেননা রাজনৈতিক অস্থিরতা যদি না থাকে তাহলে এইসব তথ্য আমরা কখনোই জানতে পারতাম না। এছাড়াও একটু মুখোশধারী মানুষের আসল রূপ বা কর্ম কখনোই প্রকাশ পেত না। মাননীয় মডারেটর, আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে লক্ষ্যনীতিতে অভাবে সৃষ্ট সমস্যাগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। লক্ষ্যনীতিতে দেশের আসল দেশের সমস্যাগুলো দৃঢ়ভাবে চিহ্নিত করে সমাধান করুক, উন্নয়ন অবধারিত। উদাহরণ হিসেবে আমরা মালয়েশিয়াকে দেখতে পারি। মাননীয় মডারেটর, রাজনৈতিক অস্থিরতা নয় বরং দুর্নীতিকে অন্যতম কারণ বলা যায়। দেশের নিম্ন থেকে শুরু করে উচ্চপদস্থ সকল মানুষ দুর্নীতির সাথে জড়িত। আজকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, অর্গানাইজেশন সহ সকলেই দুর্নীতির সাথে জড়িত। একজন সরকারি কর্মচারী যখন মাসে 20,000 টাকা ইনকাম করে 1,20,000 টাকা ব্যয় করে তখন তার প্রতিবেশী থেকে উৎসাহিত হয়। সেভাবে অসৎ হলে সুখ আরামে জীবনযাপন করা যাবে। যেখানে আমাদের দেশের প্রবাদ ছিল সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, তো আমাদের সমাজে উল্টোভাবে গৃহীত হয়েছে। আমাদের সমাজে গৃহীত হয়েছে সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে স্বর্গবাস। এই প্রতিপক্ষের দায়ভার আমাদের সকলের। সমাজে যখন প্রত্যেকটি মানুষ দুর্নীতির সাথে জড়িত তখন রাজনৈতিক অস্থিরতার বিষয়টি তুচ্ছ হয়ে ওঠে আমাদের কাছে। তাহলে প্রতিপক্ষ, এখন কি আপনারা একই মত পোষণ করবেন যে রাজনৈতিক অস্থিরতা একটি দেশের উন্নয়নের প্রথম বাধা? মাননীয় মডারেটর, ষষ্ঠ বার্ষিক কর্মসম্পাদক সইতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জানিয়েছেন যে দুর্নীতি উন্নয়নের মধ্যে প্রধান বাধা। যেখানে একটি দেশের পরিচালনার দুর্নীতিকে প্রধান বাধা হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে, সেখানে আমার প্রতিপক্ষ কিভাবে রাজনৈতিক অস্থিরতাকে একমাত্র বাধা বলে চিন্তা করছেন? প্রশ্ন উত্তর আশা করছি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সবাইকে আমার দলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আমাদের আজকের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে দেশের উন্নয়নের পথে রাজনৈতিক অস্থিরতার একমাত্র বাধা। আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের বক্তৃতা খুব মনোযোগ সহকারে শুনেছি। বিজ্ঞ প্রতিপক্ষ দল চার্লস জনসন প্রথম ব্যক্তি যিনি উন্নয়ন রাষ্ট্রকে গুরুত্ব সহকারে ধারণ করেছেন। জনসন উন্নয়ন রাষ্ট্রকে এমন একটি দেশ হিসেবে সংজ্ঞায়িত করেছেন যেটি অর্থনৈতিক উন্নয়নের পর দৃষ্টিগত করে দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতি ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে চার্লস উন্নয়নমূলক রাষ্ট্রকে একটি অর্থনৈতিক উন্নয়ন পর কতটা বেশি দৃষ্টি নিবদ্ধ করেছে। সুতরাং বাংলাদেশের উন্নয়নের ধারা আরো দরকার করে এগিয়ে যেতে পারে যদি দেশের রাজনৈতিক অস্থিরতা কমে। বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে বৈদেশিক বিনিয়োগ নিতান্তই কমে যাচ্ছে এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, যা উন্নয়নের ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন আগামী বছরগুলোতে অর্থনৈতিক উন্নয়ন মারাত্মক বাধাগ্রস্ত হতে পারে রাজনৈতিক অস্থিরতার কারণে। এবার আমি আসি বিভিন্ন উদাহরণে। বিজ্ঞ প্রতিপক্ষ দল থেকে কথা খুলে দেখা যায় 2015 সালে শুরু 11 দিনের রাজনৈতিক সহিংসতার মধ্যে। এছাড়া এককভাবে না বলে এক কথায় বলতে গেলে সাংবাদিক অজয় দাশগুপ্তের নিজস্ব তথ্যপাত ও 7 দশকের প্রতিকাঠামো তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে 1990 সালে বাংলাদেশে হরতাল বেড়েছে। 1982 সালে মার্চ থেকে 1990 সালে 6 ডিসেম্বর পর্যন্ত 8 বছরের হরতাল হয়েছে 72 দিন। তারপরে 25 বছরের হরতাল হয়েছে 463 দিন। এছাড়াও 4 দশকের এই সাংবাদিক বলেন বর্তমানে রাজনৈতিক সহিংসতা সহ কর্মসূচি মানেই হরতাল। এছাড়াও আমার প্রতিপক্ষ দল বলতে পারি আমি এখন এগুলো দেশের উন্নয়নের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। বিজ্ঞ প্রতিপক্ষ দল 2015 সালে একটি প্রতিবেদন দেখা যায় হরতালে একদিন আমাদের দেশের আর্থিক ক্ষতি ছিল প্রায় 300 কোটি টাকা। বিজ্ঞ প্রতিপক্ষ দল এগুলিকে দেশের উন্নয়নের কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। 2022 সালে 27 ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BPSI ও খানাজুরি 2022 প্রতিবেদনের তথ্যে দেখা যাচ্ছে দেশের সর্বাধিক দারিদ্র পীড়িত বিভাগ এখন বরিশাল, যেখানে দারিদ্রের হার 26.9%। বরিশাল বিভাগে 2016 সালে দারিদ্রের হার ছিল 26.5%, অর্থাৎ 6 বছরে বেড়েছে 4%। 6 বছরে দারিদ্রের হার বেড়েছে সিলেটে। তবে আমার প্রতিপক্ষ দল বলতে পারি আমি এসব কথা কেন বলছি। বিজ্ঞ প্রতিপক্ষ দল লিখিত তথ্য প্রমাণ করে যে দেশের সর্বাধিক দারিদ্রের হার কমলেও কোনো অঞ্চল বা গ্রামে একটি বড় অংশই সেখানে দারিদ্রের হার না কমে বেড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এমনটি কেন হলো? 6 বছরে বাংলাদেশের গ্রামাঞ্চলের কোনো অংশ দারিদ্র না করে কেন বেড়ে গেল? এর নানা কারণ থাকতে পারে। এটি একটি বড় কারণ অবশ্যই রাজনৈতিক অস্থিরতা বন্ধ পারস্পরিক এইটাই দেশের অর্থনীতি সংশ্লিষ্ট নীতি নির্ধারণগুলো সিদ্ধান্তগুলো বৃহত্তর গ্রামীণ মানুষের স্বার্থের প্রতি যথেষ্ট দৃষ্টি মনোযোগ দিতে ব্যর্থ হচ্ছে। আর সেই ব্যর্থতার জেরে দারিদ্রের হাত ধরে সেখানে বেড়েছে খাদ্য নিরাপত্তাহীনতা ও আয় বৈষম্য। অন্যদিকে পশ্চিমের মতো কতটা বেড়েছে এর তথ্য রয়েছে আয় ও খানাজুরির প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশের মাত্র 10% মানুষ এখন মোট জাতীয় সমগ্র আয়ের প্রায় 41% দখল করে আছে। তো রাষ্ট্রীয় নীতির পৃষ্ঠপোষকতা ও সমর্থনে সৃষ্ট এই যে বৈষম্য দীর্ঘদিনের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা সেগুলি প্রমাণে আরো বহুল অংশে বাড়িয়ে তুলেছে এবং এর প্রতিফলন ঘটেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান BBS এর বিজ্ঞ প্রতিপক্ষ দল। আশা করছি আপনারা আপনাদের বিষয়ে এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় মডারেটর, আমার কিছু বক্তব্য প্রদানের সুযোগের জন্য বিপক্ষ দলে তৃতীয় বক্তা হিসেবে নিজের বক্তব্য প্রদান করছি। বাংলাদেশ সরকারি নেওয়া নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও 21 শতাব্দীর পৃথিবীতে এসেও বাংলাদেশের উন্নয়নের পথে দুর্নীতি, দারিদ্রতা, জলবায়ু পরিবর্তন, অধিক জনসংখ্যা, বেকারত্ব বা
বাধা হয়ে দাঁড়িয়েছে। দৈনিক প্রথম আলো 2023। আমার প্রতিপক্ষ বন্ধুদের বলতে চাই, দেশের উন্নয়নের পথে রাজনৈতিক অস্থিরতা বাধা হলো তা একমাত্র বাধা নয়। দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম অন্তরায় দারিদ্র্যের দুষ্টচক্র। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের 18.7% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে এবং বস্তি ও নিম্ন আয়ের মানুষের সংখ্যা 49%। এছাড়া হতদরিদ্রের হার 10.5%। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর জরিপ অনুযায়ী করোনা মহামারীর সময় দেশের সার্বিক দারিদ্রতার হার বৃদ্ধি পেয়েছিল 42%। মহামারী মোকাবিলার 3 বছর পরও এ হার হ্রাস করে উন্নয়ন করতে সরকারের বেশ কষ্টই হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে যে কয়টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের নাম। কয়েক দশক ধরে বাংলাদেশ নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে আছে। বন্যার ফলে নদী, খাল, বিল ও নিচু এলাকা ছাড়িয়ে সমস্ত জনপদ ভেসে যায়। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য যে এই অবস্থান অত্যন্ত উদ্বেগজনক। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যাগুলো মোকাবিলার জন্য দেশের অন্যান্য উন্নয়ন কার্য ব্যাহত হয়। বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ। উৎপাদন ও কর্মক্ষেত্রে এই জনসংখ্যা সম্পূর্ণভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে না। ফলে জাতীয় আয়ের বড় অংশ এই জনগোষ্ঠীর ভোগের জন্য ব্যয় হয় এবং সঞ্চয় কম হয়। আর সঞ্চয় ও পুঁজির স্বল্পতাও কিন্তু উন্নয়নে বাধা সৃষ্টি করে। বাংলাদেশের জনসংখ্যার চিত্র অত্যন্ত ভয়াবহ। বর্তমানে জনসংখ্যা প্রায় 17.38 কোটি। ফলে দেশের সীমিত সম্পদের উপর এই জনসংখ্যার চাপ বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। তাই এই অধিক জনসংখ্যার সমস্যাও কিন্তু এই দেশের উন্নয়নে বাধা। কারিগরি শিক্ষার উপর গুরুত্ব করা হলেও বেকারত্বের অভিশাপ থেকে বাংলাদেশ বের হতে পারছে না। PBS 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের বেকারত্বের হার দিন দিন বাড়ছে এবং এর হার বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে 4.65%। এই বেকারত্বকে মোকাবিলা না করতে পারাও যে উন্নয়নের পথে বাধা তা আমরা ছাত্র আন্দোলনের স্বরূপ হিসেবেই দেখেছি। তাছাড়াও ভালোভাবে লক্ষ্য করলে আরো অনেক সমস্যায় পাওয়া যাবে যা দেশের উন্নয়নের পথে বাধা। তাই প্রতিপক্ষ দেশে উন্নয়নের পথে রাজনৈতিক অস্থিরতা একমাত্র কথা হতে পারে না। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ সবাইকে। বিশেষ বক্তব্য এবং প্রশ্নের উত্তর প্রদানের জন্য 1 মিনিট, প্রস্তুতি নেওয়ার জন্য 1 মিনিট সময় দেওয়া হবে। বক্তব্যের বিশেষ বক্তাকে বক্তব্য প্রদানের অতিরিক্ত 2 মিনিট প্রদান করা হবে। রাজনীতি সুরঙ্গে এখন পর্যন্ত আবার অবশেষ পরিলক্ষিত হচ্ছে না। সংলাপে ক্ষীণ আশা আড়ালে অবতারে ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছিল তাও সরাসরি রাজনৈতিক বাগান রাজনীতি আছে। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং আমার প্রিয় প্রতিপক্ষ দলকে আমাকে আমার বিশেষ বক্তব্য পেশ করার সুযোগ প্রদান করার জন্য। মাননীয় মডারেটর, এটা খুবই দুঃখজনক যে আমার দলের দ্বিতীয় বক্তা আমার প্রিয় প্রতিপক্ষ দলকে যে প্রশ্নগুলো করেছে তার কাঙ্ক্ষিত উত্তর এখন আমরা যথাযথভাবে পাই না, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করেছি আমার প্রিয় প্রতিপক্ষ দলের উত্তরগুলো কাঙ্ক্ষিত উত্তর দেওয়ার জন্য। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা দেশটির অর্থনৈতিক সংস্কার ঢিল করে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান S&P গ্লোবাল রেটিংস। সংস্থাটির বিশ্লেষক সিনয় বার্গেসি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনৈতিক নীতিগুলো অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি দেশটির অর্থনৈতিক সংস্কার ধীরগতি করে দেবে। ইতিমধ্যে ব্যাংকগুলোতে কারোর সংকট দেখা দিয়েছে, ব্যাংকের খাত দুর্বল হচ্ছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এছাড়া আমরা সকলেই জানি বাংলাদেশের অর্থনীতি সিংহ আকাশে পোশাক শিল্প থেকে, তবে বৈশ্বিক পোশাক প্রস্তুতকারক ও ফ্যাশন ব্র্যান্ডের জন্য 2025 সাল হবে আরেকটি অনিশ্চয়তার বছর। ফ্যাশন শিল্পের মূল চ্যালেঞ্জগুলো হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, ভোক্তাদের আস্থা, পোশাকের ব্যয় করার অনিয়ম উপস্থিতি ও সরবরাহ ব্যবস্থায় দেখা। মাত্র 20% নির্বাহী মনে করেন 2024 সালের তুলনায় 2025 সালের অবস্থার উন্নতি হবে, 41% মনে করেন অবস্থা একই থাকবে এবং 39% পরিস্থিতি আরো খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে। আমেরিকান কূটনৈতিক কৌশল ও ব্যবস্থাপনা পরামর্শ সংস্থা ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি 2025 সালে বৈশ্বিক ফ্যাশন শিল্প নিয়ে ভবিষ্যদ্বাণীর কথা জানিয়েছে প্রকাশিত প্রতিবেদনে। দ্য স্টেট অফ ফ্যাশন 2025 প্রতিবেদন সোমবার 11 নভেম্বর প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা বিশ্বব্যাপী $2.5 ট্রিলিয়ন ফ্যাশন শিল্পের জন্য একটি অনিশ্চয়তার বছর হবে 2025। বাংলাদেশের সব রাজনৈতিক সংস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আমার বিগত প্রতিপক্ষ দল দেখলাম স্বীকারই করে গেছেন যে রাজনৈতিক অস্থিরতা দেশের উন্নয়নে বাধা, কিন্তু তারা কেন স্বীকার করতে পারছেন যে এটা একমাত্র কথা, সেটা আমার বোধগম্য হয়নি। বাংলাদেশের দারিদ্র্যের হার বেশি, কারণ বাংলাদেশের সঠিক কর্মসংস্থান নেই। বিগত প্রতিপক্ষ দল তাই আসেন আমরা কল্পনার জগৎ থেকে বের হয়ে
বাস্তব জগৎ নিয়ে চিন্তা করি এবং মেনে নিই যে দেশের উন্নয়নের পথে রাজনৈতিক অস্থিরতাই একমাত্র বাধা। ধন্যবাদ। ধন্যবাদ বক্তব্যের ধন্যবাদ মাননীয় মডারেটর আমাদের পুনরায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ তাদের বক্তব্যে বললো এত হরতাল হচ্ছে, কিন্তু এত হরতালের কারণে বাংলাদেশ কিন্তু উন্নয়নের মধ্যে পিছিয়ে নেই। বাংলাদেশ ঠিকই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া আপনারা এমপির কথা বললেন, এমপি এত টাকা কোথায় আপনারা জিজ্ঞেস করলেন, এর উত্তর এমপি দুর্নীতির সাথে জড়িত। এছাড়াও দরিদ্রের কথা বললেন, কিন্তু এই দারিদ্রতাই কিন্তু দেশের উন্নয়নের মধ্যে বাধা সৃষ্টি করছে। তাহলে তো আপনারা আপনাদের মতে দ্বিমত পোষণ করে ফেললেন, আপনারা তো আপনাদের মতের বিপক্ষে কথা বললেন। এছাড়া আমি অনেকগুলো প্রশ্ন করে গিয়েছিলাম, আপনারা একটিও উত্তর দিতে পারেননি। প্রতিপক্ষ রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে কেন? কারণ দক্ষ নেতৃত্বের অভাব। কাজে দক্ষ নেতৃত্ব একটি দেশের উন্নয়নের পথে প্রধান বাধা সৃষ্টি করছে। আমার প্রতিপক্ষ হয়তো 2024 সালে ভোট আন্দোলনের মাধ্যমে সরে যাইতে পতন লেগেছিলেন, তবে এর ফলে বাংলাদেশে একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। তবে এর কারণে এ পর্যন্ত কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা অবকাঠামোগত উন্নয়নে কোনো বাধা আসেনি, বরঞ্চ বাংলাদেশের উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। বাংলাদেশের রেমিটেন্স রয়েছে 21.31%, আমদানি 28%, কমেছে রপ্তানি বেড়েছে 11%। তথ্যসূত্র www.dailystar.com, যা আমাদের দেশে উন্নয়নের নিশ্চয়ই বাধা সৃষ্টি করছে না। মাননীয় মডারেটর, যে দেশে টেবিলের নিচ দিয়ে খামনা বিল টেবিলের উপরে ফাইল হয় না, সে দেশের জন্য সে দেশের রাজনৈতিক অস্থিরতা কখনোই উন্নয়নের পথে একমাত্র বাধা হতে পারে না। এছাড়াও দুর্নীতি যদি একটি দেশের উন্নয়নের পথে বাধা না হতো, তাহলে দুর্যোগের মতো প্রতিষ্ঠান থেকে মোবাইলে মেসেজ পাঠিয়ে জনগণকে সচেতন করা হতো না। এছাড়াও দুর্নীতি সপ্তাহ পালন করা হতো না। আপনারা এটা স্পষ্ট হয়েছেন। মাননীয় মডারেটর, জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর এমপি আর ফাঁকিবাজদের বিরুদ্ধে তদন্ত রেখেছে এবং টাকা সংস্কারের কার্যক্রমে সুফল খুব শীঘ্রই মিলবে। আমাদের দেশে দক্ষনীতির অভাব ছিল বলে আমরা এতদিন পিছিয়ে ছিলাম, তবে বর্তমান দক্ষনীতির সাহায্য নিয়ে আমরা খুব শীঘ্রই উন্নত দেশ হিসেবে উত্তীর্ণ হতে পারবো। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ উভয় দলকে। সবাই খালি থাকবে, ঘোষণা করুন ততক্ষণ পর্যন্ত সবাই একদম খালি থাকবে। পরিবেশন দেওয়ার জন্য শাইনি স্কুল নগর শাখা কর্তৃক আয়োজিত আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা আজকের বিষয় দেশের উন্নয়নের পথে রাজনৈতিক অস্থিরতাই একমাত্র বাধা। এর পক্ষে এবং বিপক্ষ দল দুই দলকেই শুভেচ্ছা অভিনন্দন, কেননা তাদের যুক্তিতর্ক এবং বুদ্ধি খণ্ডনের মাধ্যমে আজকে একটি সুন্দর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান উপহার দিয়েছে। আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমার সামনে যারা আছেন তাদেরকে, কেননা তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য, চুপ থাকার জন্য, কারোর সাথে কথা না বলার জন্য চেষ্টা করেছে, যতটুকু পেরেছে করেছে। তাদেরকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি। বিতর্ক প্রতিযোগিতা শুধু নিজস্ব মতামত প্রকাশ নয়, যুক্তিতর্ক এবং যুক্তিকে খণ্ডন এবং সেই অনুযায়ী নিজের তথ্য উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করা। দুই দলই খুবই সুন্দরভাবে তাদের তথ্য উপাত্ত এবং প্রশ্নের উত্তর দিয়েছেন। আজকের এই বিষয়টি আমার ছাত্রদের সাথে সরাসরি রিলেটেড, সেই জন্য আমি পক্ষ বিপক্ষকে কি বলতে বলবো না, ফলাফলে দিতে জেনে যাবে, পক্ষে বললে হয়তো আমার ছাত্রদের ভিতরে চলে যাবে, সেই জন্য কাছে আমি পক্ষে বিপক্ষে বলার জন্য সর্বোপরি বলতে চাই এটা একটি প্রতিযোগিতা। এটা প্রতিযোগিতা মনে করা যাবে না, জয় পরাজয় মনে করা যাবে না। এখানে অংশগ্রহণ করাটাই আমি মনে করি প্রকৃত বিজয়। এখানে যারা বিজয়ী হবে তাদেরকে অবশ্যই সাধুবাদ, ধন্যবাদ। তারা আমাদের প্রতিষ্ঠানের নামকে আরো এগিয়ে নিয়ে যাবে, নিজেদের তথ্যপত্র এবং বিশ্লেষণের মাধ্যমে ফাইনাল যেটি হবে অবশ্যই ভালো উপস্থাপন করবে। আর আজকের জন্য ক্ষণিকের জন্য যারা হয়তো পরাজিত হবে তাদেরকে বিশেষ ধন্যবাদ এবং তাদেরকে আমি অনুরোধ করবো তোমাদের অগ্রগতিটা অব্যাহত রাখো। আশা করি তোমরা হয়তো সামনে তোমাদের সাফল্য বয়ে আনতে পারবে। সাফল্য তোমরা সবাই সফল। এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই আমি মনে করি সফল। জামাতে ইসলাম নাকি আজকে আর অবশ্যই ধন্যবাদ আজকের অনেক আসলে সত্যি আছে পরিবেশটা খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি বলছিলাম দশম শ্রেণী তোমাদের গান কি রাখবো, আমি বিশ্বাস ছিল যে আমরা যখন থাকবো তখন ঠিক থাকবে। ওদের শুভ ধন্যবাদ। দশম শ্রেণী যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওরা বয়সের ছিল তারপরেও নিজেদের বুঝতে একদম শান্ত রেখেছি, অসংখ্য ধন্যবাদ। আজকের আসলে আমরা বিচারকের কনফিউজ, খুবই কনফিউজ। ওরা আমাদের সামনেই যেহেতু প্রোগ্রামটা উপস্থাপিত হয়েছে, তাই এখানে গোপনীয়তার কিছু নাই।
আমরা একসময় ভাবছিলাম যে আসলে বিজয়ী কে হবে, বিচার করা খুব কঠিন ছিল, খুব কঠিন। 2024 সালে এর আগেও আমরা আরো 2-3টা বিজয় করেছি, নিজেই শাহিন স্কুলে আয়োজন করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমি নিয়োজিত ছিলাম। সুতরাং প্রত্যেকটা দল, প্রত্যেকটা বিজয়ী দল যারা হেরে গেছে, প্রত্যেকের অনুভূতি, তাদের প্রতিযোগিতা সবই আমি দেখে এসেছি, পুরস্কার প্রাপ্তি সবই দেখে এসেছি। তবে আজকে এই বিতর্কটা বিগত দিনের ফাইনাল অনুষ্ঠানের চেয়েও অনেক বেশি মানে প্রতিদ্বন্দ্বীপূর্ণ এবং প্রাণবন্ত ছিল, এবং উভয় দল কোনো দলকে কোনো দিক থেকে ছাড় দিচ্ছিল না। এবং আমরাও পুঙ্খানুপুঙ্খভাবে উভয় দলের যুক্তি তর্ক শুধু বললে হবে না, উপস্থাপন করলে হবে না, সেই কথাগুলোর মধ্যে যুক্তিসঙ্গত কথা থাকতে হবে, মানসম্মত কথা থাকতে হবে, তথ্য থাকতে হবে। শুধু কথা বলেই গেলাম, ঝগড়ার ছলে বলেই গেলাম, সেটা না। আর যেহেতু এটা একটা প্রতিযোগিতা, তোমাদেরও দুর্ভাগ্য আর আমাদেরও খারাপ লাগার একটা জায়গা, সেটা হচ্ছে আমরা সময় পেলে এই 4টা দলকে নিয়ে আমাদের লিগ পর্ব করা উচিত ছিল। তাহলে একাধিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো এবং সেই ভিত্তিতে মান বন্ধন করে দলগুলোকে নিয়ে আসতে পারলে আমাদের ভালো লাগতো, আমরা এটা করতে পারতাম। তবে ভবিষ্যতে আগামী বছর ইনশাল্লাহ বছরের শুরু থেকে, জানুয়ারি ফেব্রুয়ারিতে সম্ভব নয়, মার্চ থেকে ইনশাল্লাহ এটা শুরু করবো এবং পুরো বছর জুড়ে লিগ পদ্ধতিতে গ্রুপ করে একটা দলের সাথে আর একটা দলের যেরকম খেলা চলতে থাকে সারা বছর ধরে চলবে এবং ফাইনাল খেলাটা বছরের শেষে এসে ভোগ করবে। কারণ আমি এটা মনে ছিল কিন্তু আজকের এই প্রতিযোগিতায় এসে আমার এই ভেতরটা আসলে আরো এগুলো আমার এখন বসে হচ্ছে যে খুব ভালো দুটা দল, এটা একটা দলকে বাদ দেয়, খুবই ভালো দুটা দল। আমরা ভবিষ্যতে স্যার বলেছে জেলা থানা একটা প্রোগ্রাম আছে আমাদের শাহিন স্কুলের সাথে বিভাগীয় পর্যায়ে, এটা একটা কথা। তবে তোমরা জেনে খুশি হবে যে এখানে কে জিতে গেল, কে হেরে গেল, তাদেরকে নিয়ে যাবো এরকম কিছু নয়। এবং যাদেরকে আমরা সেরা বিতর্ক হিসেবে পেয়েছি, যাদের বিতর্কটা খুব প্রাণবন্ত ছিল, আমরা তাদেরকেই বাছাই করে নিলাম, বিশেষ করে সেমিফাইনালের একটা দল থেকে। সেমিফাইনালের একটা দল থেকে যে যেখানে থাকো সেখান থেকে আমরা ধরে নিয়ে এসে দল গঠন করে আমরা বিভাগীয় পর্যায়ে, থানা পর্যায়ে শুরু করবো ইনশাআল্লাহ। তবে যেটা বারবার বলছিলাম, আজকে ফলাফল কাহিনী ফলাফল খুবই কঠিন ছিল। আজকে রজনীগন্ধা আমার কাছে আছে, ওই জন্য সেজন্যই আমি তাদের ফলাফল আগে বলছি। তারা পেয়েছে 17.78। আর রক্ষাদল পদ তারা 17.8 পেয়ে 0.1 0.1 খুবই সামান্য ব্যবধান। আমাদের আজকের বিচারটা খুবই কঠিন ছিল। সুতরাং বিজয় হয়েছে, ধন্যবাদ সবাইকে। ষষ্ঠ শ্রেণী জিতে গেছে, ষষ্ঠ শ্রেণী পদ জিতে গেছে 0.1 পয়েন্টের ব্যবধান। আমি বলি